এবার আমরা নার্সিং ভর্তি পরীক্ষা 2023-24 সালে আসা বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে থাকছে বাংলা প্রশ্ন, প্রশ্নের সমাধান এবং প্রশ্ন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। দেখো, আমাদের প্রশ্নের শুরুতেই আছে নদী কোন ধরনের শব্দ। প্রশ্নের শুরুতেই আছে নদী কোন ধরনের শব্দ। অপশনে দেওয়া আছে দেশি শব্দ, তদ্ভব শব্দ, তৎসম শব্দ, বিদেশি শব্দ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর তৎসম শব্দ। সঠিক উত্তর তৎসম শব্দ। এবার দেখো, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে আমরা তৎসম শব্দ বলি। যেমন নদী, আকাশ, পৃথিবী, গ্রহ, বৃক্ষ ইত্যাদি। দেখো, আমাদের নদী পেলাম তৎসম শব্দ, আরো তৎসম শব্দ কি কি পাচ্ছি? আকাশ, পৃথিবী, গ্রহ, বৃক্ষ ইত্যাদি। তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, লেফাফা দুরস্ত, লেফাফা দুরন্ত বাগধারাটির সঠিক অর্থ কি? লেফাফা দুরস্ত, এখানে টাইপ মিস্টেক হয়েছে, সঠিক হবে লেফাফা দুরস্ত। লেফাফা দুরস্ত বাগধারাটির সঠিক অর্থ কোনটি? অপশনগুলোতে দেওয়া আছে, দেখো, অসংযম, কপট, অবাধ, হতভাগ্য। অসংযম, অবাধ, কপট, হতভাগ্য। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কপট। সঠিক উত্তর কপট। আমরা বলি না ছল কপটতা, সেই কপটতা। লেফাফা দুরস্ত বাগধারাটির অর্থ বাইরে পরিপাটি অর্থাৎ কপট অর্থেও ব্যবহৃত হয়। উল্লেখ্য, আট কপালে বাগধারার অর্থ হতভাগ্য। আট কপালে বাগধারার অর্থ হতভাগ্য। এখানে টাইপ মিস্টেকের জন্য বাগধারা হয়ে গেছে, এটা সঠিক হবে বাগধারা। তারপরে দেখো, কোনটি দেশি শব্দ? কোনটি দেশি শব্দ? অপশনগুলোতে আমরা দেখতে পাচ্ছি বাদুর, শিশি, গরিব, কেরানি। বাদুর, শিশি, গরিব, কেরানি। সঠিক উত্তর বাদুর। সঠিক উত্তর বাদুর। এবং আমরা পরবর্তী তিনটা অপশন পাচ্ছি শিশি, গরিব এবং কেরানি। এই শব্দগুলো কোন ভাষার শব্দ? তারপরে দেখো পাচ্ছি গরিব। গরিব হলো আরবি শব্দ। গরিব আরবি শব্দ। শিশি, শিশি ফরাসি শব্দ। শিশি ফরাসি শব্দ। কেরানি তদ্ভব শব্দ। কেরানি তদ্ভব শব্দ। এবং বাদুর হলো দেশি শব্দ। তারপরে দেখো, মর্মে বেদনা দেয় যা বাক্যের সঠিক বাক্য সংকোচন কোনটি? মর্মে বেদনা দেয় যা বাক্যের সঠিক বাক্য সংকোচন কোনটি? এখানে দেখো, অপশন গুলোতে দেওয়া আছে মর্মভেদী, নির্মম, মর্মস্পর্শী, মর্মান্তিক। এখানে আমরা সঠিক উত্তর পাচ্ছি না। এখানে সঠিক উত্তর পাচ্ছি না, কারণ মর্মে বেদনা দেয় যা, দেই যা, তাকে আমরা বলতেছি মর্মন্তর। তাকে আমরা বলতেছি মর্মন্তর। মর্মকে স্পর্শ করে যা, সেটা হবে মর্মস্পর্শী। এবং মর্মকে ভেদকারীকে আমরা বলি মর্মভেদী। মর্মকে যে ভেদ করেছে তাকে বলছি মর্মভেদী। এবং মমতা নেই যার, তাকে বলতেছি নির্মম। আমাদের অপশন দেখো চারটা, এই চারটা অপশনেই আমাদের সলভে দেওয়া আছে মর্মকে বেদনা দেই যা মর্মন্তর। মর্মন্তর। তারপরে দেখো মর্মকে স্পর্শ করে যা, সেটা হবে মর্মস্পর্শী। মর্মকে ভেদকারী, এটা হবে মর্মভেদী। মমতা নেই যার, সেটা হবে নির্মম। তারপরে দেখো, কোনটি সমষ্টি বিশেষ্যের উদাহরণ? কোনটি সমষ্টি বিশেষ্যের উদাহরণ? জনতা, লবণ, বিড়াল, আকাশ। এখানে আমাদের বলেছে সমষ্টি বিশেষ্য। বিশেষ্য মানে আমরা জানি নাউন। বিশেষ্য মানে আমরা জানি নাউন, যেটা চোখের সামনে দেখা যায় সেটাই বিশেষ্য। এবার বলেছে সমষ্টি। সমষ্টি মানে দলগত, আমরা বলতে পারি একের অধিক। একের অধিক, একের অধিক, তাকে বলতেছে সমষ্টি। এখানে দেখো লবণ। লবণ কি অনেকগুলো হয়? অনেকগুলো লবণ হয় না, এই জন্য সমষ্টিবাচক লবণ হচ্ছে না। বিড়াল, বিড়াল বলতে আমরা একটি বিড়াল বুঝতেছি। এবং আকাশ, আকাশ বিশেষ্য ঠিক আছে, তবে এটি সমষ্টিবাচক বিশেষ্য নয়। সমষ্টি মানে অনেকগুলো, বহুবচন। এবং জনতা, জনতা মানে জনসংখ্যা আমরা বোঝাচ্ছি, মানুষ, আম জনতা। এখানে জনতা বলতে যে অনেকগুলো মানুষকে বোঝাচ্ছে। এখানে দেখো জনতা সমষ্টি বিশেষ্য। জনতা সমষ্টি বিশেষ্য, লবণ বস্তু বিশেষ্য, বিড়াল জাতি বিশেষ্য। আমাদের বাকিগুলোরও উত্তর করে দাও। এখানে বাকি যেগুলো আছে লবণ, বিড়াল, আকাশ। এখানে প্রথমে জনতা পাচ্ছি সমষ্টি বিশেষ্য, আকাশ এবং লবণ বস্তু বিশেষ্য। লবণ এবং আকাশ হলো বস্তু বিশেষ্য এবং বিড়াল হলো জাতি বিশেষ্য।
তারপরে দেখো কোনটি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ? কোনটি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ? শিশুটি খেলছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, আমি বাড়ি গিয়ে ভাত খাবো, সুমন ভাত খাচ্ছে। সঠিক উত্তর কি? সঠিক উত্তর আমি বাড়ি গিয়ে ভাত খাবো। দেখো, যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। অসমাপিকা ক্রিয়া কাকে বলছি? যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, বক্তার কথা অসম্পূর্ণ থাকে, বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন আমি বাড়ি গিয়ে ভাত খাবো বা আমি বাড়ি গিয়ে গোসল করব ইত্যাদি আমরা বলতে পারি। বললে কথা শেষে, এই যে আমি বাড়ি গিয়ে, আমি যদি কিছু না বলি, আমি যদি কিছু না বলি তাহলে কথা সমাপ্তি ঘটছে না, বললে কথা শেষ হয় না। কিন্তু যদি বলা হয় আমি বাড়ি গিয়ে ভাত খাবো, তাহলে এখানে এখানে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছিল? কোনটি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ? আমি বাড়ি গিয়ে ভাত খাবো। কেন হলো? কারণ যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে, তাকে অসমাপিকা ক্রিয়া বলে। এখানে বলা হচ্ছে আমি বাড়ি গিয়ে ভাত খাবো। তারপরে দেখো 7 নাম্বার, কোনটি বাংলা ভাষার বৈশিষ্ট্য? কোনটি বাংলা ভাষার বৈশিষ্ট্য? কতে আছে ভাষার ধ্বনিসমূহের অর্থবোধকতা নাই, বাক্যে স্বাধীনভাবে শব্দের স্থান পরিবর্তন করা যায়, ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন করা যায় না, ভাষা নিয়ত পরিবর্তনশীল। ভাষা নিয়ত পরিবর্তনশীল। এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে কোনটি বাংলা ভাষার বৈশিষ্ট্য? কোনটি বাংলা ভাষার বৈশিষ্ট্য? তাহলে কি হবে? ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন করা যায় না। সঠিক উত্তর ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন করা যায় না। কেন? কারণ আমরা ইংরেজি তো আমরা বাংলা যতটা না বুঝি, ইংরেজি আমরা তার থেকে বেশি বুঝি। একটা বাক্য গঠন করতে গেলে একটা সাবজেক্টের দরকার হয়, একটা ভার্বের দরকার হয় এবং অবজেক্ট, অবজেক্ট না হলে চলে, সাবজেক্ট ভার্ব লাগে। ঠিক তেমনি আমরা বাংলাতেও যখন আমরা বাংলায় একটি বাক্য গঠন করতে যাই, তখনই একটি কর্তা, একটি কর্ম এবং একটি ক্রিয়ার দরকার হয়। কর্তা, ক্রিয়া, কর্ম। তাহলে আমরা কি পাচ্ছি? ক্রিয়া ছাড়া বাক্য গঠন করতে পারছি না। আমাদের একটি বাক্য গঠন করতে গেলে ক্রিয়ার অবশ্যই দরকার। তাহলে কোনটি বাংলা ভাষার বৈশিষ্ট্য? ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন করা যায় না। গ নাম্বার সঠিক উত্তর। দেখো আমাদের ব্যাখ্যায় দেওয়া আছে ক্রিয়াপদ বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ। ক্রিয়াপদ ভিন্ন কোনো মনোভাবই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না। যেমন ছেলেরা খেলা করছে, যেমন ছেলেরা খেলা করছে। কি করছে? খেলা করছে। খেলা করছে ক্রিয়াপদ। তারপর দেখো সদা সত্য কথা বলবে বাক্যটি কোন ধরনের? অপশনে দেওয়া আছে ইচ্ছা সূচক, অনুজ্ঞা সূচক, আবেগ সূচক, হ্যাঁ সূচক। এটা হবে অনুজ্ঞা সূচক। অনুজ্ঞা মানে অনেকে বোঝে না। অনুজ্ঞা হলো আদেশ, উপদেশ, প্রার্থনা। আদেশ, উপদেশ, প্রার্থনাকে আমরা বলতেছি অনুজ্ঞা। আদেশ, উপদেশ, প্রার্থনা। এখানে দেখো প্রশ্নের ব্যাখ্যায় দেওয়া আছে ভবিষ্যৎকালের অনুজ্ঞাতে আদেশ সদা সত্য কথা বলবে, সদা সত্য কথা বলবে। বিধান অর্থে, বিধান অর্থে রোগ হলে ঔষধ খাবে। অনুরোধ অর্থে কাল একবার এসো, কাল একবার এসো। আমরা কি বুঝতেছি, কি জানলাম? অনুজ্ঞা কাকে বলে? অনুজ্ঞা হলো আদেশ, উপদেশ, প্রার্থনা। তাহলে সদা সত্য কথা বলবে, সদা সত্য কথা বলবে বা সদা সত্য বলবে, এটি আদেশ, উপদেশ, প্রার্থনার মধ্যে একটা অংশ যাচ্ছে। সুতরাং এটি হলো অনুজ্ঞাসূচক বাক্য। তারপরে দেখো দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? এখানে বিনা শব্দটি কোন ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করে? এই যে বিনা, দুঃখ বিনা, আমাদের বলা হয়েছে দুঃখ বিনা, এটি কোন ব্যাকরণিক শব্দ শ্রেণী? এটি হবে অপশনে দেওয়া আছে বিশেষণ, অনুসর্গ, বিশেষ্য, আবেগ শব্দ। তাহলে আমাদের এটি কি পাচ্ছি আমরা? এটি পাচ্ছি অনুসর্গ, এটি হবে অনুসর্গ। কেন হলো? দেখো আমাদের ব্যাখ্যায় দেওয়া আছে বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বলে। যেমন তুমি বিনা আমার কে আছে, তুমি বিনা আমার কে আছে। বিনা অর্থ তুমি ছাড়া, তুমি ছাড়া আমার কে আছে। আরেকটি অর্থ হলো আমরা যে অনুসর্গ বলি, বিভক্তি বলি
বা উপসর্গ বলি, প্রত্যয় বলি, এই শব্দগুলোর নিজস্ব কোনো অর্থ থাকে না। এই শব্দগুলোর নিজস্ব কোনো অর্থ থাকে না। এগুলোকে আমরা অব্যয়সূচক পদও বলতে পারি। এগুলোকে আমরা অব্যয়সূচক পদও বলতে পারি। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, এখানে কেউ নেই বাক্যটিতে কেউ শব্দটি কোন সর্বনাম? এখানে কেউ নেই, কেউ শব্দটি কোন সর্বনাম? আমাদের অপশনগুলোতে আছে আত্মবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, স্থানবাচক সর্বনাম, অনির্দিষ্ট সর্বনাম। আমাদের প্রশ্নটা আরেকবার খেয়াল করি আমরা। এখানে কেউ নেই, কেউ, কেউ এটি হলো অনির্দিষ্ট সর্বনাম। অনির্দিষ্ট সর্বনাম, কারণ আমরা তো কাউকে পাচ্ছি না, নির্দিষ্ট করে কাউকে পাচ্ছি না, এই জন্য অনির্দিষ্ট সর্বনাম। আমাদের প্রশ্নের ব্যাখ্যায় দেখো, অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমন কেউ, কোথাও, কিছু, একজন। তোমাদের এটা যদি আমি আরেকটু ক্লিয়ার করি, খেয়াল করো, আমরা সর্বনাম কাকে বলি? বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকেই আমরা সর্বনাম বলছি। বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহৃত হচ্ছে সেটা সর্বনাম। যেমন বিশেষ্য আমি, বিশেষ্য আমরা বলতে পারছি যে রহিম করিম, রহিম করিমের পরিবর্তে আমরা বলতে পারি সে বা তারা, ওই বা ওরা। এবার আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে এখানে কেউ নেই, কেউ, যদি কেউ থাকতো সেটা হতো বিশেষ্য, যেহেতু কেউ নেই তাহলে সেটা হয়েছে সর্বনাম। তাহলে এই সর্বনামটি কোন পদ? এই সর্বনামটি অনির্দিষ্ট সর্বনাম। কেন? কারণ নির্দিষ্ট করে কাউকে আমি বোঝাচ্ছি না। যদি রহিম করিম থাকতো বা অনেকগুলো মানুষ থাকতো তাহলে বলতে পারতাম এখানে তারা নেই, এখানে তারা নেই, বা এখানে অমুক নেই, বা রহিম করিম জালাল নেই। যেহেতু কেউ নেই সুতরাং এটি অনির্দিষ্ট সর্বনাম। পরবর্তী প্রশ্ন দেখো, বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কতগুলো অপশন দেওয়া আছে, মরুদ, বারিদ, তটিনী, পাদক। সঠিক উত্তর পাদক। এবার আমাদের বাকি যে তিনটি অপশন আছে, এই তিনটি অপশনের যে সমার্থক শব্দ যেগুলো কি আছে সেগুলো আমরা জেনে নিব। দেখো বৃক্ষ, বৃক্ষ শব্দের সমার্থক শব্দে আমরা পেয়েছি পাদক। পাদকের পাশাপাশি আরো পাচ্ছি গাছ, তরু, দ্রুম, উদ্ভিদ, মহিরুহু, মহিরুহু, এই কটি পাচ্ছি। দেখো এইগুলো। এবার তারপরে দেখো মরুদ, সঙ্গে আরেকটি পাচ্ছি সাক্ষী। পরবর্তীতে দেখো আমাদের অপশন কতে ছিল মরুদ। এবার মরুদ শব্দের সমার্থক শব্দ কি? বাতাস, বাতাস। এবং পরবর্তীতে পাচ্ছি তটিনী, তটিনী শব্দের সমার্থক শব্দ হলো নদী, তটিনী শব্দের সমার্থক শব্দ নদী। এবং বারিদ, বারিদ শব্দের সমার্থক শব্দ হলো মেঘ, বারিদ শব্দের সমার্থক শব্দ মেঘ। আমাদের অপশনে যে চারটে আছে, চারটা অপশনের সমার্থক শব্দ আমরা এখানে জেনে নিলাম। পরবর্তীতে দেখো কোল্ড ওয়ার, কোল্ড ওয়ার শব্দের সমার্থক শব্দ কি? কোল্ড ওয়ার শব্দের সমার্থক শব্দ, সমার্থক শব্দ কি হবে? স্নায়ু যুদ্ধ। কোল্ড ওয়ার শব্দের সমার্থক শব্দ স্নায়ু যুদ্ধ। এবার আমরা ইন্টারমিডিয়েটে বাংলা দ্বিতীয় পত্রে, ইন্টারমিডিয়েটে একাদশ দ্বাদশ শ্রেণীতে বাংলা দ্বিতীয় পত্রে পারিভাষিক শব্দ পড়েছি। এই পারিভাষিক শব্দতে আমরা কোল্ড ওয়ার পড়েছি, কোল্ড ওয়ার পড়েছি, গ্রিন হাউস পড়েছি, গ্রিন রুম পড়েছি, তারপর নোটিশ পড়েছি, ম্যানুস্ক্রিপ্ট পড়েছি। ঠিক তেমনই একটি পারিভাষিক শব্দ আমাদের নার্সিং ভর্তি পরীক্ষাও দিয়ে দিয়েছে, কোল্ড ওয়ার। কোল্ড ওয়ার শব্দের পারিভাষিক শব্দ হলো স্নায়ু যুদ্ধ। এবার যুদ্ধের শুরু, বাকযুদ্ধ বা যুদ্ধের অবসান, এইগুলো এইগুলো কি? এইগুলো কি বা এই সম্পর্কিত আরো কতগুলো আমরা পারিভাষিক শব্দ জেনে নিব। দেখো সিভিল ওয়ার, সিভিল ওয়ার শব্দের অর্থ হলো গৃহযুদ্ধ, সিভিল ওয়ার শব্দের অর্থ হলো গৃহযুদ্ধ। ওয়ার ক্রাইম, ওয়ার ক্রাইম শব্দের অর্থ হলো যুদ্ধ অপরাধ। জাস্ট ওয়ার শব্দের অর্থ ন্যায় যুদ্ধ। ওয়ারশিপ মানে রণতরী, ওয়ারশিপ মানে রণতরী। এবার পরবর্তী প্রশ্নে দেখো সু উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সু উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে আমাদের অপশনগুলোতে আছে সম্পূর্ণ অর্থে, উত্তম অর্থে, পূর্ণতা অর্থে, উৎকৃষ্ট অর্থে। অপশনগুলোতে আছে সম্পূর্ণ অর্থে, উত্তম অর্থে, পূর্ণতা অর্থে, উৎকৃষ্ট অর্থে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর উত্তম অর্থে, সঠিক উত্তর উত্তম অর্থে। এবার কেন? এবার আমরা একটু ব্যাখ্যায় আসি। আমাদের প্রশ্ন সম্পর্কিত যে তথ্য আছে সেই তথ্যতে দেখো আমরা এখানে লিখেছি উপসর্গ। উপসর্গ কি? ইন্টারমিডিয়েটে হয়তো বা পড়েছে, তারপর আমি আরেকবার বলি। উপসর্গ হলো কতগুলো অব্যয়সূচক পদ
যার নির্দিষ্ট কোনো অর্থ নেই। উপসর্গ হলো কতগুলো অব্যয়সূচক পদ যার নির্দিষ্ট কোনো অর্থ নেই, তবে তবে নির্দিষ্ট শব্দ বা পদের পূর্বে বসে, নির্দিষ্ট শব্দ বা পদের পূর্বে বসে বিশেষ অর্থ বহন করে, তাকে আমরা বলতেছি উপসর্গ। এবার উপসর্গ সু, বাংলায় সু এবং যে অর্থে ব্যবহৃত উত্তম অর্থে, উত্তম অর্থে ব্যবহৃত হয়েছে। এবার উদাহরণ, কতগুলো উদাহরণ আমরা দিই। সুনজর, সুনজর, সুখবর, সুদিন। সু শব্দের অর্থ উত্তম, সু হলো উপসর্গ। আমরা উপর নিচে করে দেখাচ্ছি তোমাকে। উপসর্গ হলো সু, আর কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তম অর্থে ব্যবহৃত হয়েছে। উপর নিচ, খেয়াল করো, উপর নিচ কি অর্থে ব্যবহৃত? উত্তম অর্থে। এবং উদাহরণ কি হতে পারে? সুনজর, সুখবর, সুদিন। দেখো, সুনির্দিষ্ট অর্থ নেই, কিন্তু নজর, নজর মানে দৃষ্টি, সুনজর মানে শুভ দৃষ্টি বা সুন্দর দৃষ্টি। সুখবর, খবর মানে আমরা জানি খবর মানে খবর, সুখবর মানে ভালো খবর, সুদিন মানে ভালো দিন। এবার পরবর্তীতে দেখো, কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? অপশন গুলোতে আছে অনুকূল, অভিশপ্ত, অধ্যায়ন, অনুজ্জ্বল। সঠিক উত্তর কি হবে? অনুকূল, অনুকূল। এবং বাকি উত্তরগুলো ভুল। কেন ভুল? আমাদের অভিশপ্ত, দেখো বাকি উত্তরগুলো সঠিক বানান এখানে দেওয়া আছে। অভিশপ্ত বানান হবে অ, ভয়রস্যি, তালিবস্য, পয়ত। দন্তস হবে না অভিশপ্ত বানানে। অধ্যায়ন হয় না, অধ্যয়ন হয়, আকার হবে না, অধ্যয়নে আকার হবে না। অনুজ্জ্বল, অনুজ্জ্বলে দন্ত নয় দীর্ঘ হবে না, দন্ত নয় রস্যু হবে, দন্ত নয় রস্যু হবে। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, এখানে একটা সমাস দিয়েছে, নদী মাতা যার, নদী মাতৃক, এটি কোন সমাস? এটি হবে বহুব্রীহি সমাসের উদাহরণ। আমরা সমাসে পড়েছি যে ব্যাস বাক্যের শেষে যার বা যাদের থাকলে বহুব্রীহি সমাস হয়। ব্যাস বাক্যের শেষে যার বা যাদের থাকলে বহুব্রীহি সমাস হয়, তাহলে এটা সঠিক উত্তর, বহুব্রীহি সমাস। এবার এখানে দেখো, বহুব্রীহি সমাসে পরপদে মাতৃ থাকলে এবং শব্দের সঙ্গে ক যুক্ত হলে সেটা বহুব্রীহি সমাস হয়। এখানে একটু জটিল করে দাও, কিন্তু তোমরা আমার কথা শোনো। বহুব্রীহি সমাস কাকে বলছে? বহুব্রীহি আছে যায়, বহুব্রীহি আছে যায়। আর একভাবে বলা যায় যে বলবে একরকম, বলবে একরকম, দেখাবে আর এক রকম, তাকে আমরা বলতেছি বহুব্রীহি সমাস। বলবে একরকম এবং দেখাবে অন্যরকম, সেটাকে বলতেছি বহুব্রীহি সমাস। উদাহরণ কি হতে পারে? আমি বলতে পারি নীলকণ্ঠ, নীলকণ্ঠ, নীলকণ্ঠ মানে কি? যার কণ্ঠ নীল। তাহলে ব্যাস বাক্য কি হবে? নীলকণ্ঠ যার। তাহলে নীলকণ্ঠ আসলে কার? নীলকণ্ঠ হলো শিবের, শিবের কণ্ঠ নীল। এখানে নীলকণ্ঠ বলতে শিবকে বোঝানো হচ্ছে, তার মানে বলতেছে একরকম, বোঝাচ্ছে আর এক রকম। আর একটা উদাহরণ তোমাদের বলি, বিনা পানি, বিনা পানির ব্যাস বাক্য কি হবে? বিনা পানিতে যার। শেষে দেখো যার বা যাদের আছে। বিনা পানিতে যার, বিনা শব্দের অর্থ বাদ্যযন্ত্র, পানি শব্দের অর্থ হাত, তার মানে বাদ্যযন্ত্র হাতে যায়। বাদ্যযন্ত্র হাতে তো অনেকেই রাখতে পারে, কিন্তু বিনা পানি বলতে কাকে বোঝাচ্ছি? বিনা পানি বলতে আমরা সরস্বতী দেবীকে বোঝাচ্ছি। তার মানে আমরা বহুব্রীহি সমাস বলতে কি বুঝি? বলবে একরকম এবং বোঝাবে আর এক রকম, এবং ব্যাস বাক্যের শেষে যার বা যাদের থাকবে, ব্যাস বাক্যের শেষে যার বা যাদের। অতএব নদী মাতা যার, নদী মাতৃক, এটি বহুব্রীহি সমাসের উদাহরণ। তারপরে দেখো প্রচ্ছন্ন, প্রচ্ছন্ন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রচ্ছন্ন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? এটি সঠিক উত্তর হবে ব্যক্ত, সঠিক উত্তর ব্যক্ত। এবার বাকি যে তিনটি অপশন আছে, সেই তিনটি অপশনে তোমরা বলতে পারো যে এদের বিপরীত শব্দ কি হবে। এদের বিপরীত শব্দ দেখো, পরোক্ষ, প্রত্যক্ষ। তারপরে আমাদের অপশনে ছিল বিষণ্ণ, বিষণ্ণ, প্রসন্ন। তারপরে প্রস্থান, প্রস্থান কি হবে? আগমন। বিমর্ষ, বিমর্ষ হবে প্রফুল্ল। পরবর্তীতে দেখো মনোরম, মনোরম শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মনোরম শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে অনেকগুলো অপশন আছে। মনো যোগ রম, মনো বিসর্গ যোগ রম, ম বিসর্গ যোগ আরম, মনো যোগ রম। সঠিক উত্তর হবে মন বিসর্গ যোগ রম। এবার আমাদের তথ্যতে দেখো, মনো বিসর্গ যোগ রম, মনোরম, বিসর্গ সন্ধি, এটাকে আমরা বলছি বিসর্গ সন্ধি। এরকম আরো কতগুলো সন্ধির উদাহরণ হলো তিরোধান, তীর বিসর্গ যোগ ধান, তিরোধান। মনো বিসর্গ যোগ হর, মনোহর। তপ বিসর্গ যোগ বন, তপবন। তারপরে দেখো কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? চৌরাস্তার সমাহার,
চৌরাস্তা, চৌরাস্তা, চৌরাস্তা সমাহার, এটি গ হবে। এবার আমি কেনই সোজাসুজি বললাম যে চৌরাস্তার সমাহার চৌরাস্তা এটি দ্বিগু সমাস, কারণ দ্বিগু সমাস আমরা কাকে বলি? দ্বিগু সমাস আমরা তাকে বলতেছি পূর্বপদ সংখ্যাবাচক, যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হয় তাকে দ্বিগু সমাস বলে। এই যে চৌরাস্তা, চৌরাস্তার পূর্বপদ হলো চৌ, এটি আমি কালার উঠাই দিই। এই দেখো, চৌরাস্তার পূর্বপদ হলো চৌ, চৌ, এবং রাস্তা হলো পরপদ, রাস্তা পরপদ। চৌ হলো সংখ্যাবাচক বিশেষ্য এবং রাস্তা হলো পূর্বপদ হবে সংখ্যাবাচক এবং পরপদ হবে বিশেষ্য, তবেই আমরা সেটাকে বলতেছি দ্বিগু সমাস। এখানে চৌ হলো সংখ্যাবাচক এবং রাস্তা হলো বিশেষ্য, চৌ সংখ্যাবাচক, রাস্তা বিশেষ্য, সুতরাং চৌরাস্তা হলো দ্বিগু সমাস। দ্বিগু সমাস চেনার নিয়ম হলো পূর্বপদ সংখ্যাবাচক, পরপদ বিশেষ্য। আমরা এখানে পাচ্ছি চৌরাস্তা, চৌ সংখ্যাবাচক, রাস্তা বিশেষ্য। চৌ শব্দের অর্থ হলো চার, চার হলো সংখ্যাবাচক, রাস্তা দেখা যায় বিশেষ্য, সুতরাং চৌরাস্তার সমাহার চৌরাস্তা, এটি হবে দ্বিগু সমাসের উদাহরণ, দ্বিগু সমাসের উদাহরণ। বাকিগুলো দেখার দরকার নেই। তারপরে দেখো বাকি যেগুলো আছে সেগুলোর উত্তর এখানে দেওয়া আছে, কোনটা কোন সমাস দেওয়া আছে। দেখো, কুলের সমীপে, উপকূল, কুলের সমীপে অবৈভাব সমাস, বই খাতা, বই খাতা, খাতা ও কলম, এগুলো হবে দ্বন্দ্ব সমাস। তারপরে দেখো চিরকাল, চিরকুমার, চিরকাল ব্যাপিয়া কুমার, এটা হবে তৎপুরুষ সমাস, এটা হবে দ্বিতীয়া তৎপুরুষ। দ্বিতীয়া তৎপুরুষ কেন? কারণ দ্বিতীয়া বিভক্তি লোপ পেয়েছে যে সমাসে তাকে বলছে দ্বিতীয়া তৎপুরুষ। আর দ্বিতীয়া বিভক্তি কি কি? কে রে দিকে প্রতি ব্যাপিয়া, কে রে দিকে প্রতি ব্যাপিয়া, আমরা এখানে ব্যাপিয়া পাচ্ছি, ব্যাপী। চিরকুমার কি হবে? চিরকাল ব্যাপিয়া কুমার। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, জটিল বাক্যের উদাহরণ কোনটি? জটিল বাক্যের উদাহরণ কোনটি? কতগুলো অপশন আছে। আমি বলি এক আর সে বলে আর এক, ছেলেটি দুষ্টু কিন্তু অনেক মেধাবী, মনে হচ্ছে আজ বৃষ্টি হবে, পাখি আকাশে ওড়ে। এবার জটিল বাক্যের উদাহরণ, আগে আমাদের জটিল বাক্য চিনতে হবে। জটিল বাক্য কাকে বলে? আমরা ইংরেজিতে ক্লজ চিনি, দুইটা ক্লজ, ক্লজ চিনি, মানে আলাদা আলাদা বাক্য। আমাদের বাংলায় ঠিক তেমনই সরল, জটিল, যৌগিক। ইংরেজিতে আমরা বলি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখানে জটিল বাক্যে আমরা বলতেছি আলাদা আলাদা দুইটা বাক্য গঠন করতে হবে, দুইটা বাক্যে কর্তা থাকবে, দুইটা বাক্যেই কর্তা থাকবে। এখানে দেখো ক নাম্বার অপশনে আছে আমি বলি এক আর সে করে আর এক, এখানে দুইটা আলাদা আলাদা ক্লজ আমরা পাচ্ছি। একটা ক্লজ দেখো, আমি বলি এক, এটা আলাদা একটি বাক্য, আর সে করে আর এক আলাদা একটি বাক্য, সুতরাং এটি জটিল বাক্য। তারপরে দেখো, ছেলেটি দুষ্টু কিন্তু অনেক মেধাবী, এটা কোন বাক্য? এটা হবে যৌগিক বাক্য, এটা যৌগিক বাক্য। যৌগিক বাক্য আমরা কাকে বলি? বাক্যের মাঝে, বাক্যের মাঝে কতগুলো সংযোজক পদ, কতগুলো সংযোজক পদ বা কতগুলো অব্যয়সূচক পদ ব্যবহৃত হয়ে সেই বাক্যের অর্থ সংকুচিত বা প্রসারিত যদি করে তাহলে সেটাকে আমরা বলতেছি যৌগিক বাক্য। এখানে দেখো, ছেলেটি দুষ্টু কিন্তু মেধাবী, এখানে কিন্তুর মাধ্যমে বাক্যের সংকোচন বা প্রসারণ ঘটেছে। ছেলেটি মেধাবী কিন্তু দুষ্টু, এখানে কিন্তু, এই কিন্তু হলো অব্যয়সূচক পদ, এই কিন্তু যোগ করে এটা হয়ে গেল যৌগিক পদ। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি বাংলা কৃত প্রত্যয়ের উদাহরণ? কোনটি বাংলা কৃত প্রত্যয়ের উদাহরণ? এখানে কতগুলো অপশন আছে। ফল যোগ অন, ফলন। তারপরে দেখো ঢাকা যোগ আয়, ঢাকায়। তারপরে আছে ইচ্ছা যোগ উপ, ইচ্ছুক। তারপরে দেখো পানি যোগ তা, পান্তা। এবার সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর ফল যোগ অন, ফলন। এবার আমাদের প্রশ্ন সম্পর্কিত কিছু তথ্য আমাদের নিচে দেওয়া আছে, সেটা দেখো। ইচ্ছা যোগ উপ, ইচ্ছুক। ঢাকা যোগ আয়, ঢাকায়। পানি যোগ তা, পান্তা। এগুলো বাংলা তদ্ধিত প্রত্যয়, এগুলো বাংলা তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। শুধু একটি আমরা পাচ্ছি ক নাম্বারে, ফল যোগ অন, ফল যোগ অন, ফলন। এটি হলো কৃত প্রত্যয়। এবার কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় অনেকে বুঝে উঠতে পারো না, বা শুধু আমি যে প্রশ্নের উত্তর বললাম এখানে একবারে বলেই তোমরা বুঝে যাবে এমনটা না। আমাদের ইউটিউব যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আমাদের প্রত্যয়ের উপর ক্লাস দেওয়া আছে, এর উপরে আমি সমাস সম্পর্কে কিছু কথা বললাম, সমাস এবং উপসর্গ। আমাদের ইউটিউব চ্যানেলে সমাস, উপসর্গ, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়ের উপর আলাদা আলাদা ক্লাস দেওয়া আছে। তোমরা আমাদের চাইলে আমাদের ক্লাসগুলো ফলো করতে পারো, তাহলে তোমাদের অনেকটা ইজি হবে আমার মতে। এই ছিল আজকের নার্সিং ভর্তি পরীক্ষা 2023-24 সালের বাংলা প্রশ্ন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ।